ভোর 4:42, চারিদিকে কুয়াশা, এখন অন্ধকার। আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে না। ফগি মর্নিং। 4:30টার সময় উঠে পড়েছি আজকে। এখন থেকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর সকাল সকাল উঠে পড়বো ভোরবেলা। ঠিক আছে, আশা করি এখন পর্যাপ্ত পরিমাণে সময় পাবো কাজ করার জন্য। টাইম নেই এই ব্যাপারটা হবে না। ভোরবেলা থেকে আমি সমস্ত কিছু শুরু করে দেবো। সময় আশা করি আমার কাছে এখন হাতে অনেক থাকবে। বাইরেটা ক্যামেরায় আসছে না, আমি দেখতে পাচ্ছি কুয়াশা ভরা একটা সকাল, কিন্তু সূর্য ওঠেনি, তাই আসছে না আর কি, ক্যামেরাতে দেখতে পাচ্ছি না। তো যদিও খুব যে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম তা না, ভেবেছিলাম 10:30 11টার মধ্যে ঘুমিয়ে পড়বো, কিন্তু না, ঘুমোতে ঘুমোতে ওই 12:30 বেজে গেছিলো। তো যেটুকুই ঘুম হয়েছে কোনো ব্যাপার না। তাও আমি উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে চোখ মুখ ধুয়ে নিয়েছি, ফ্রেশ লাগছে। এখন একটু জগিং করবো, এক্সারসাইজ করবো, করে কাজে লেগে পড়বো আর কি। শোনার জন্য টিফিন বানানো, আজকে ওর পরীক্ষা আছে, তো আমার যেগুলো পার্সোনাল কাজ সেগুলো করবো, করে তারপরে যাবো গিয়ে টিফিন বানাবো। আজকে কোনো তাড়াহুড়া নেই, দৌড়াদৌড়ি নেই, আরামসে টিফিন বানিয়ে ওকে স্কুল পাঠাবো। সাথে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে ব্লগটা হতে চলেছে পুরো এনার্জেটিক, আজকে আমি আছি এনার্জেটিক। ঠিক আছে, তাই জোরে কথা বলতে পারছি না, পরে ভালো করে কথা বলবো। ঠিক আছে, এখন বেজে গেছে সকাল 6টা, দেখতে পাচ্ছ এখন একটু একটু দেখা যাচ্ছে, এখন সূর্য ওঠেনি, কিন্তু পাখিদের ডাক শুনেছ কি সুন্দর লাগছে, শান্ত স্নিগ্ধ পরিবেশ। আজকে বানাবো আলু পরোটা। তার জন্য এখানটা আটা কিন্তু আমি মেখে রেখেছি, একটু ঢেকে রেখে দেবো। আবার হাসাহাসি করো না আমার ডেকচি দিয়ে ঢাকা দেখে, থালা আছে উপরে, ডেকচিটা হাতের কাছে পেয়েছি তো ওটা দিয়েই ঢেকে রাখলাম। ওটাও তো ধোয়া, সব রাত্রেবেলা তো বাসন কুসন সব ধুয়ে রেখেছিলাম, ঝামেলা নেই। কিচেন টিচেন একদম সব পরিষ্কার করেই রাত্রেবেলা ঘুমিয়েছি। আর এই পরিষ্কার ঝকঝকে কিচেনে বাসনপত্র সব ধোয়া থাকলে সকালবেলা যে ব্রেকফাস্ট বানাতে এত ভালো লাগে কি বলবো তোমাদের। এই মজাটা গৃহিণীরাই বুঝবে, তাই না? কোনো দিন এরকম হয় শরীর খুব খারাপ আছে, রাত্রেবেলা হয়তো এগুলো করতে পারলাম না, তাহলে কিন্তু পরের দিন একদমই ভালো লাগে না মেসি রান্নাঘরে একদম কাজ করতে। কিন্তু এভাবে যদি আমরা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু পরের দিন সকালবেলা খুব ভালো লাগে কাজ করতে, তাই না বলো? তো যাই হোক, সুস্থ থাকলে তো সেটা আমরা করি, কিন্তু অসুস্থ হয়ে গেলে কি করব? যাদের ঘরে অন্য কেউ আছে সে তো করে দেবে, কিন্তু যার কেউ নেই তার তো কিছু উপায় থাকে না, বলো? তো এবারে আস্তে আস্তে মোটামুটি 6টা বেজে গেছে, 6টা পার হয়ে গেছে। এখন ছেলেকে একটু আস্তে আস্তে ডাকবো আর কি, একবারে ওকে তুলে দেই না, প্রথমে একটু আস্তে করে ডাকি, ও ওঠে জাগে, তারপর আবার একটুখানি ঘুমিয়ে নেয়, তারপর আবার ডাকি, তারপরে এভাবেই নাকি ডাকতে হয়, এই প্রসেসেই নাকি বাচ্চাদের তুলতে হয়। একবারই জাগিয়ে দিলে ওরা বিরক্তিও প্রকাশ করে, আর এতে ব্রেনে চাপও পড়ে। আমি কিন্তু জানতাম না, পরবর্তীতে আমি ভিডিওতে দেখেছি, কিন্তু আমি কিন্তু এই প্রসেসেই ওকে তুলতাম। তো তার জন্য খুব একটা কিন্তু বিরক্ত হয় না, এভাবে উঠে পড়ে। প্রথমে একবার ডাকি, ও হালকাভাবে জাগনা হয় ভিতর থেকে আর কি, মেন্টালি প্রিপেয়ার্ড হয়, তারপরে কিন্তু পরের বার ডাকাতেও উঠে পড়ে নিজে নিজেই। আর একদিন সোনু পাপা এসে ডিরেক্ট একবারে ডেকে একবারে তুলে দিতে, মানে বাধ্য করেছিল ওকে তুলতে, উঠতে, তখন পুরো একদম কান্নাকাটি করছিল। তো যাই হোক, আমি কিন্তু এইভাবেই তুলি ওকে। পরবর্তীতে যদিও ভিডিওটা আমি দেখেছিলাম যে বাচ্চাদের কীভাবে ঘুম থেকে তুলতে হয়। আলু পরোটা বানিয়ে নিয়েছি, আর কালকের এই যে রাত্রেবেলা বানিয়েছিলাম ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি, ওটাকে গরম করে নিলাম। তোকে বললাম যে একটু সবজি দিই আলু পরোটার সঙ্গে, ও আবার আলু পরোটা লুচি এইসব এমনি এমনিই খেয়ে নেয়। যদিও লুচিটা সবজি দিয়ে খেয়ে নেয়, আলু পরোটাটা এমনি এমনি করে খেতেই ভালোবাসে। ও মানে সব বলে কি সবজি লাগবে না, আমি বলি ঠিক আছে তাহলে আলু ভাজা দিই। তো আলু ভাজা দিয়ে
আলু পরোটা দিলাম। তো ওই নিয়ে ও কিন্তু স্কুলে ওকে পাঠিয়ে দিলাম, গাড়িতে তুলে দিয়ে আসলাম। আর এসেই সবার প্রথমে যেটা করি, ও ব্রাশটা করে, ওই যে ব্রাশটা রাখবে না, ওটাকে ভালো করে ধুয়ে রাখি। বাচ্চা মানুষ তো ফট করে কীরকম করে ধুয়ে রাখে, তো আমার ওটাতে ভরসা করি না। তাই আমি আরেকবার ভালো করে ধুয়ে তারপরে ঝুড়িতে রেখে দিলাম ব্রাশটা। আর ওই যে ওকে খেতে দিয়েছিলাম, ও আবার সবজি দিয়ে আবার খেয়ে নিয়েছে। এখন সবজি দিয়ে আলু পরোটা খেয়ে নিয়েছে। একটা আলু পরোটা খেয়েছে আর একটা রুটি খেয়েছে, ছোটো ছোটো করে দিয়েছি আর কি। তো ওই জন্য সবজিটা দিয়ে রুটিটা খেয়েছে। রুটি আবার খায় সবজি দিয়ে, আলু পরোটাটা এমনি এমনি খেতেই ভালোবাসে। তো ব্রেকফাস্টটা করবো। আর এই দেখো, এতক্ষণে কিন্তু পুরো চারিদিকে ঝকঝকে হয়ে গেছে, কিন্তু এখনও রোদ ওঠেনি। আজকে একটু কুয়াশা কুয়াশা লাগছে ওয়েদারটা, সকাল সকাল। আজকে একটু বেশি ঠান্ডা পড়ে গেছে, আস্তে আস্তে বেশি ঠান্ডা পড়বে, কুয়াশায় ঢেকে যাবে। শুরু হয়ে গেছে কুয়াশা পড়া। কালকে পুরো কিচেন ক্যাবিনেটটা ঘষে ঘষে পরিষ্কার করেছি, তো তার জন্য ওই যে কৌটোগুলো সব নিচে কিন্তু নামিয়ে পরিষ্কার করে দিলাম, ওখানেই আছে। ওগুলো পরে গুছাবো, আগে ব্রেকফাস্টটা করে নিই। তো 4-5টা মতো আছে এখন আলু পরোটা ভাজার মতো, সেটা এখন ভেজে নেব, নিয়ে আমি ব্রেকফাস্টটা করব। আর ঠান্ডাতে এই যে খালি পায়ে দাঁড়ানো যাচ্ছিল না, আস্তে আস্তে এখন ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। এতক্ষণ তো জগিং করেছিলাম, এক্সারসাইজ করেছিলাম, তাই আর কি ওই গরম লাগছিল আর কি। এখন ঠান্ডাটা বুঝতে পারছি, তাই সোয়েটার আর চাদর আর জুতোটা পরে নিলাম। তো দেখো এই যে 5টা সুন্দর করে আগে আলুটা ঢুকিয়ে বানিয়ে নিলাম, রেখে দিলাম। তারপর এখন একে একে বেলে নেব আর ভেজে নেব। আমি তো খাবো 2টাই, আর বাকি 3টা থাকবে, ওগুলো সন্ধ্যার আগে সোনু আর আমি দুজনে মিলে টিফিন করতে পারবো। আলু পরোটাটা সোনু খেতে ভালোবাসে, কিন্তু সবসময় তো করা হয় না, হাতে সময় থাকলে করা হয়, আর না হলে তো ওই যে আলু পরোটা বানাতে জানোই একটুখানি ভেজাল তো আছেই। তার সাথে শুধু ওটাই তো দিলে হবে না, তার সাথে একটা সবজি বা কিছু একটা ভাজা টাজা তো লাগবে, আলু ভাজা টাজা। তো সেই জন্য বিশেষ একটা করা হয় না, যেদিনকে সময় হয় ওদিনকে করি, হঠাৎ মঠাৎ আর কি, খুবই কম। রুটিটাই বেশি করা হয়, রুটি সবজি বা ভাতই দিই, এই ভারী খাবারই দিতে হয় তাই না, যেহেতু অনেকটা সময় স্কুলে ওরা কাটায়। সেই কোন সকালে যায় আর আস্তে আস্তে ওদিকে অনেকটাই বেলা হয়ে যায়। তো থাক, টাইম টেবিল আর বলছি না, বাচ্চাদের স্কুলের টাইম টেবিল, তারপরে হচ্ছে গাড়ি দেখানো বা স্কুল দেখানো, এইসব থেকে একটু আমি চেষ্টা করি সেরকমভাবে না দেখাতে, বিরত থাকতে। স্কুলের প্রোগ্রামের দিন একটুখানি দেখিয়েছিলাম, কিন্তু স্কুলের নাম ঠাম এইসব আমি হাইড করে দিয়েছিলাম। তো যাই হোক, আমি এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করি। দেখো, তোমরা যারা আমাদেরকে ভালোবাসো তারাই যে ভিডিও দেখো তা তো নয়, তাই না? যাদের হাজব্যান্ড দেশের জন্য কাজ করছে বা যে কোনো কাজে বাইরে থাকে, তাদের আসা যাওয়ার টাইম টেবিল, কোন গাড়ি দিয়ে যাচ্ছে না যাচ্ছে, এই সমস্ত কিছু, এগুলো কবে যাচ্ছে, এগুলো একটু প্রাইভেসি রাখলেই ভালো হয় আমার মনে হয়। তো আমি সেগুলো চেষ্টা করি আর কি, তোমরাও করবে এভাবে। যারা বাইরে থাকে পরিবারের সদস্য, তারা এক্স্যাক্ট কোন লোকেশানে আছে, এই সমস্ত কিছু সোশ্যাল না করাই ভালো। তোমরা সবাই জানো, তারপরেও অনেকেই থাকে যে আমার কাছে প্রথম অনেক কিছু শোনে, হ্যাঁ তাই, এটা উচিত না, এটা তাদের জন্য আর কি। সেদিন একজন বলেছিল, তোমার কি চায়ের প্যান নেই? আছে গো, আসলে ওটাতে দুধ গরম করেছিলাম বলে এটাতে চা বানিয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট, আর তারপর চলে আসলাম এখন কাপড় ধুতে। তো সার্ফটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো তার জন্য আমি কালকেই কিন্তু সার্ফ নিয়ে এসেছিলাম, কালকে কি পরশুদিন নিয়ে আসছিলাম। ঘরে কিছু জিনিস দরকার ছিল, তেল আর কী যেন দরকার ছিল, সাবান, বাসমলের সাবান, তার সাথে সার্ফটাও নিয়ে এসেছি। এই যে মুখটা কেটে নিয়ে এসেছি, এটা এখন এখানে কৌটোর মধ্যে ভরবো, যেটাতে আমি সার্ফ রাখি, সেই কৌটোর মধ্যে ভরিয়ে কাপড় চাপড়গুলো ধুয়ে নেবো। সকাল সকাল ধুয়ে দিলে পুরো একদম শুকিয়ে যাবে ঝরঝরে। আসলে কি বলো তো, আমরা তো মানুষ, আমাদের শিক্ষার কোনো শেষ নেই। আমিও এখনও শিখি, আরও সারা জীবন শেখার জন্য পড়ে আছে। সারাটা জীবন যদি আমরা শিখি, তারপরেও শিখতে পারবো না, শিখে শেষ করতে পারবো না। এই পৃথিবীতে শেখার মতো এত কিছু রয়েছে। আমার মধ্যে যে সব কিছু আছে তা কিন্তু নয়, আমিও অনেকের ব্লগ থেকে অনেক কিছু নিত্য নতুন জিনিস শিখি, আরও শিখবো। ছোটদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার থাকে। তো হতে পারে আমারটা দেখেও কেউ কোনো কিছু শিখবে, জানবে, যেটা বলে কমেন্ট করে অনেকেই যে দিদিভাই তোমার থেকে এটা শিখেছি, ওটা শিখেছি। তখন আমার মনে হয় যে আমার ব্লগটা সার্থক হলো, আমার ব্লগ বানানো বা আমার এই যে কথাটা শেয়ার করাটা সার্থক হলো। আমি ভাববো না এটা তো অনেকেই জানে, কেন বলবো, কিন্তু না, হয়তো ওই অনেকের মধ্যে 2-1জন জানে না, তো তাদের উপকারে আসবে, তাই না? আবার তোমরাও যা যা জানো তোমরাও শেয়ার করবে। হয়তো আমার সব কিছু জানা নেই, ও তোমরা যা জানো তার মধ্য থেকে, তো সেটা আমারও কাজে লাগবে। তো এভাবেই আমরা একে অপরের কিন্তু হেল্প করতে পারি, পাশে দাঁড়াতে পারি।
ভালো পরামর্শ দিয়ে, কাউকে একটা কটু কথা না বলে তাকে যদি একটা ভালো পরামর্শ দেই, ভালো কিছু একটা শেয়ার করি, তাহলে কিন্তু সেটা কাজে লাগে। মন্দ করলে কি কাজে আসে আমি জানি না, শুধুই কাউকে হার্ট করে হয়তো মজাটা নেওয়া যায়, কিন্তু নিজে কিন্তু আমরা কি উত্তর দেবো আয়নার সামনে দাঁড়িয়ে? আমার মনে হয় ভালো কিছু করলে দিন শেষে আয়নার সামনে যখন নিজে দাঁড়াবো তখন নিজের মুখটা দেখেও নিজের শান্তি লাগবে যে না, আমি খারাপ কিছু করিনি, আমি আমার লাইফে ভালো কিছু করেছি। তো ভগবান আমার সাথে নিশ্চয়ই থাকবেন সব সময়। বালতিগুলো দেখেছো একটুতেই লাল হয়ে যায়, এত আয়রনযুক্ত জলটা না, মানে কি বলবো তোমাদের, সপ্তাহে একদিন করে তো ঘষতেই হয় আর কি, সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষিয়ে নিই। প্রতিদিন ঘষা কি সম্ভব বলো? ঘরের সংসারে একটা তো কাজ নয়, 1000 রকম কাজ থাকে, সেই 1000টা রকম কাজ সামলাতে হয়। তাই একটা কাজই প্রতিদিন করা সম্ভব নয়, একদিন এটা একদিন ওটা, এক একটা কোণ এক একটা দিন করা হয়, এক একটা কোণের কাজ। আর যেগুলো রেগুলার করতেই হয় ওগুলো তো আছেই, ওগুলো তো রেগুলার করতেই হয়। আর যেগুলো সপ্তাহে একদিন করলে হয়, তো সেগুলোকে সেভাবেই করার চেষ্টা করি, না হলে একদমই সময় কুলাবে না। তো এবারে চলে আসলাম বিছানাটা গুছোতে। ব্রেকফাস্টটাই আগে করে নিলাম, কেন বলো তো, না হলে ওই আটার উপরের অংশটা খটখটে হয়ে যেতে থাকে আর কি, ভালো লাগে না পরে। তো তার জন্য ওটা আগে ব্রেকফাস্টটা বানিয়ে আগে খেয়ে নিলাম। ব্যাস, এখন আর কোনো চিন্তা নেই, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ফুল এনার্জেটিক হয়ে গেছি। এখন এই যে সুন্দর করে কিন্তু ঘর দুয়ারগুলো গুছিয়ে নেব। এতক্ষণে এই যে একটু একটু রোদ উঠছে, আর যেহেতু কাজ কন্টিনিউ করে যাচ্ছি তার জন্য এখন আর খুব একটা ঠান্ডা লাগছে না। সোয়েটার ফয়েটার সব খুলে রাখলাম। কাজ করতে করতে চলো আজকে তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব। মানে কিছু মানুষ আমাকে কতটা ভালোবাসে তার নিদর্শন আমি তোমাদেরকে দিতে চলেছি। দেখাবো না তার আইডি, ঠিক আছে? ভাবে হয়তো যে তার আইডি দেখিয়ে হচ্ছে আমি ভিডিও থেকে করবো না, দেখাবো না, জাস্ট বলছি আর কি, যে 2-3 দিন আগে একটা আইডি খুলে, মানে আইডিটা খুলেই আমাকে খারাপ কমেন্ট করা শুরু করে দিয়েছে। মানে নতুন একটা আইডি, একটা মানুষ যদি একটা নতুন আইডি খোলার পর সে নিশ্চয়ই আগে ইউটিউবে দেখবে ভিডিও, এদিক সেদিক আমার সম্পর্কেই জানবে, তাই না? 2-3 দিন দেখার পরেই তো কারো সম্পর্কে ভালো মতো ধারণা হয়ে যায় না। তো সেই আইডিটা 2-3 দিন দেখেই হচ্ছে আমাকে একদম পুরো জেনে গেছে আমি কীরকম কী সব কিছু জেনে আমাকে সমানে আমাকে খারাপ কমেন্ট করে যাচ্ছে। শুধু সেটাই নয়, তার সঙ্গে আরও 2-3টে আইডি দিয়ে, মানে এতদিন কিন্তু আমার নেগেটিভ কমেন্ট নেই বললেই চলে, কিন্তু ইদানিং আর কি খুব খোঁচাখুচি করছে। আমি তো আসলে খোঁচাখুচি এই সমস্ত নিয়ে কোনো ভিডিও অনেক দিন ধরে করছি না, কমেডি নিয়েও করি না, ঠিক আছে? অনেক টুকটাক দু একটা আসে, আমি সেগুলো নিয়ে করি না। তো আজকে মানে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি ভালো মন্দ। তো জানি না কার এত মানে আমার প্রতি দরদ ভালোবাসা উতলে পড়েছে, যে কিনা একটা আইডি নতুন খুলেই মানে আমাকে এতটা প্রায়োরিটি দেয়, যে আমাকে এত কমেন্ট করে বেড়াচ্ছে আর কি, আমার ভালো মন্দ গুণ যাচাই করছে। যোগাকে নাকি ইয়োগাই বলতে হবে ইংলিশে, যোগা বলা যাবে না বাংলায়। আমি কত পড়াশোনা করেছি, ইয়োগাকে যোগা লিখেছি, এরকম টাইপের বিভিন্ন ধরনের, মোটা হয়ে যোগা করছি, এটা যোগাকে ইনসাল্ট করছি, আমার যোগা নাকি হচ্ছে না, ঠিক আছে? বিভিন্ন ধরনের এরকম নেগেটিভ কমেন্ট আমাকে করছে, ফিকার মানে তার ছেলের যে একটা হাসি, সেই হাসিটা দিচ্ছে আমাকে আর কি, বিরক্ত করার চেষ্টা করছে। কিন্তু বিশ্বাস করো আমি বিন্দুমাত্র বিরক্ত হচ্ছি না, ঠিক আছে? তোমরা তোমাদের কাজ চালিয়ে যেতে পারো। আর এই যে আমার হ্যাশট্যাগ কল্পনা বর্মন স্ট্রং ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, যারা আমাকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে, আমার ভালো চায়, মঙ্গল কামনা করে, তাদেরকে নিয়ে আমি এগিয়ে যাব। তাদের ভালোবাসার আশীর্বাদ মাথায় নিয়ে আমি এগিয়ে চলবো আমার চলার পথে আর কি। সেই পথ যতই ছোট হোক, যেরকমই হোক, আমি চলছি তাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে। সেও কিন্তু আমাকে খুব ভালোবাসে, তোমরা জানো তো। কারণ ভালো না বাসলে কি আর, মানে সারা দিনে একটু পর পর হয়তো খাওয়া দাওয়া করে, আবার হয়তো শুয়ে উঠে আবার ওই আমাকে নিয়ে বলতে বসে যায়, আবার ধরো কোনো না কোনো কাজ এসে সেগুলো করে, আবার সন্ধ্যায় আমাকে নিয়ে কিছু একটা মানে বলতে বসে যায়, আমাকে এতটা সময় দিচ্ছে। আর এই সময় হচ্ছে সবথেকে মূল্যবান বস্তু, মূল্যবান জিনিস আমাদের জীবনে, তাই না? তো সেই মূল্যবান জিনিসটা আমার উপরেও ইনভেস্ট করছে,
তো ভাবতেই পারো আমাকে কতটা ভালোবাসে, তাই না? অনেক ভালোবাসে আমাকে, অনেক প্রায়োরিটি দেয়, তার জন্য আমার পিছনে এতটা সময় ব্যয় করে। যাই হোক, করতে থাকো, চালিয়ে যাও, কিপ ইট আপ। আমি আমার কাজ চালিয়ে যাব, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তাই না? আমি মানি যে আমি খুব ভালো যোগা করতে পারি না, ইয়োগা করতে পারি না, তার ভাষায় ইয়োগাই বলতে হবে। আমি খুব ভালো ইয়োগা করতে পারি না, কিন্তু মোটামুটি যেটুকু পারি, আমার যতটুকু প্রয়োজন ভালো থাকার জন্য করতে হয় সেটুকু আমি করতে পারি। ছোটোবেলা ভীষণই ভালো পারতাম, কিন্তু এখন তো আর ছোটোবেলা নয়, অনেক দিন প্র্যাকটিস করা হয়নি, কিন্তু করি, যতটুকু দরকার ততটুকু করি। আর যেটা করেছিলাম ওই হচ্ছে বক টাইপের, যেটাকে আমরা ছোটোবেলা বক বলতাম, একটা পায়ের যে লেগ ব্যালেন্সের একটা যে করেছিলাম জিমন্যাস্টিক, এক পায়ে দাঁড়িয়ে দুহাত দুদিকে ছড়িয়ে পুরো বডিটাকে যে ব্যালেন্স করতে হয়, সেই জিমন্যাস্টিকটা আমি করেছিলাম। তো ওনাকে এটা দেখেনি কোনো দিনও, তো খুবই খারাপ লাগলো আমার, দেখেনি কোনো দিনও। আমি তো প্রচুর দেখেছি, ছোটোবেলা আমরা সবাই একসঙ্গে করেছি। 3rd নাম্বার অপশানে এটা ছিল, এটা করতাম আমরা। প্রথমে চাকাটা করতাম, দ্বিতীয়ত ডিগবাজি করতাম, আর তৃতীয় নাম্বারে হচ্ছে এই বক টাইপেরটা করতাম, এটাকে আমরা বক বলতাম, ঠিক আছে? তখন সবাই বক বলতো, বক করো বক করো, তো বাংলা ভাষায় আমাদের এভাবেই বলতো টিচার, তো আমরা করতাম। তো সেটা নাকি একটা এক্সারসাইজ, মানে সেটা নাকি একটা জিমন্যাস্টিক নয়, ঠিক আছে? কিন্তু আমাদের স্যার তো করিয়েছেন, কি করবে বলো? স্যার হয়তো কিছু জানতেন না, স্যার হয়তো ভুল করেই করিয়েছিলেন, তাই করেছি ভুল করে আমরাও। কী আর বলবো বলো। যাই হোক, মানে আমি আমার মনের থেকে কি একটা হুদাই একটা কিছু করে দেবো নাকি বলো? ওটা আমাদের স্যার করিয়েছেন। আর আমি আমাদের স্কুলেও করেছি, যখন প্রাইমারি স্কুলে পড়েছিলাম তখনও করেছি, হাই স্কুলে গিয়ে তখনও করেছি। আর হাই স্কুলের যে টিচার আমাদের ছিলেন না শারীরিক শিক্ষার, ওই টিচার হিন্দিতে, মানে বাংলা বলতে গিয়ে হিন্দি ওনার এসে যেত। উনি বুঝতেই পারছো, সেই লেভেলের জায়গা থেকে উনি পড়াশোনা করে সেই জিনিসটার উপর স্পেশালি পড়াশোনা করে তারপরে এক্সপার্ট হয়ে এসেছেন আমাদের স্কুলে। ওনার ডিমান্ড অনেক ছিল, প্রচুর স্কুলে প্রচুর ইসেতে ওনাকে ডাকা হতো, বড় বড় ইসেতে ডাকা হতো শিক্ষা প্রতিষ্ঠানে। উনি আমাদের স্কুলে এতটা মন লেগে গেছে ওনার, উনি আমাদের স্কুলেই শিক্ষকতা করেছেন, আর আমাদেরকে এত ভালোবেসে ফেলেছেন, আমাদের স্কুলটাকে এত ভালোবেসে ফেলেছেন যে ওনার রিটায়ারের পরেও উনি আসতেন। আর এত সুন্দর ডিসিপ্লিনের সাথে আমাদেরকে শারীরিক শিক্ষা করাতেন। শুধু আমাদের এই জিমন্যাস্টিক বলে নয়, যখন মানে খেলাধুলার টাইম আসতো আর কি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, তখন তো উনি আমাদেরকে এগুলো মানে জাজমেন্ট করতেন, এগুলো আমাদের জিমন্যাস্টিকের। কিন্তু এছাড়াও আমাদের স্কুলে যত শারীরিক শিক্ষার যত অ্যাক্টিভিটিগুলো হতো উনি দেখভাল করতেন। উনি আমাদের স্কুলে এত সুন্দর একটা ডিসিপ্লিন তৈরি করেছিলেন, এভাবে ছাত্রছাত্রীদেরকে গঠিত করেছিলেন যে বাইরে থেকে যখন কোনো বড় বড় অফিসাররা আসতেন অনুষ্ঠানের দিন, ওনারা আমাদের ড্রিল দেখে, আমাদের দেখে না অবাক হয়ে যেতেন, খুব মুগ্ধ হয়ে যেতেন। এমনকি আমি পাশের স্কুলে যখন আমি চলে আসলাম, সেখানেও ওই অফিসার এসে বলেছিলেন যে আমি আমার পাশের স্কুলেই দেখেছি, নাম বলবো না, এত ডিসিপ্লিনের সাথে ওনারা মার্চ করান, ড্রিল করান, এত সুন্দর শারীরিক শিক্ষার মানে গঠন করেছেন। তো সেটা দেখে সত্যি মনোমুগ্ধকর। এটা আমার খুব ভালো লেগেছিল। উনি আমাদের যে আগের যে স্কুল ছিল সেই স্কুলের প্রশংসা আমি যে পরবর্তীতে যে স্কুলে গেছিলাম সেই স্কুলেও গিয়ে করেছিলেন। আমি তো বুঝে গেছি কোন স্কুলের কথা বলছেন, কারণ একমাত্র আমাদের ওই স্কুলেই এত ডিসিপ্লিনের সাথে এত সুন্দরভাবে এগুলো করা হতো না অনুষ্ঠানের সময়, মানে আশেপাশে আমি কোনো স্কুলে ওগুলো দেখিনি। মানে যে স্কুলে পড়তাম তার আশেপাশে, বেশি দূর পর্যন্ত আমার ধারণা ছিল না, কিন্তু ওই স্কুলে এরকম করানো হতো। সেই স্কুলের নাম আমি বলে দিচ্ছি, পার্ডওয়ে স্কুল। সেই স্কুলে এত সুন্দর করানো হতো অনুষ্ঠানের দিন করে। বড় বড় অফিসারদের মার্চ করতে করতে নিয়ে গিয়ে স্যালিউট করে আবার নিয়ে আসা, আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখানো হতো অনুষ্ঠানের দিন করে। আর সেগুলো এত সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে করে দেখানো হতো, কারণ এর পুরো ক্রেডিট যেত ওই সাইড। আর যে জন্য আমাদের স্কুলটা, পার্ডওয়ে স্কুলটা খুব নাম কামিয়েছিল। মনে পড়ছে ওই স্যারের কথা। ওই স্যারের নাম তপন কুমার রয় না কি ছিল টাইটেল, ঠিক মনে নেই, অনেক বছর আগেকার কথা।
তো ভীষণই শ্রদ্ধা আসে ওনাকে দেখলে সত্যি। তো সেটাই আর কি, হয়তো টাকা দিয়ে কোনো টিচারের কাছে শিখিনি, ওরকম ব্যবস্থা মানে টাকা দিয়ে শেখার মতো ব্যবস্থা আশেপাশে আমি তখন কোনো দেখিও নি, আর না তো আমার বাবা মায়ের হয়তো সেরকম সাধ্য ছিল। হ্যাঁ তোমরা ঠিকই বলো, তোমরা বলবো না, একজন বলেছিল যে তুই ছিলি তো ফকিরনি আর এখন অনেক টাকার মুখ দেখেছিস। হ্যাঁ তখনও আমি টাকা ধরাধরি করিনি, এখনও আমি টাকার এত আমার লোভ নেই, টাকা ধরাধরি করি না। যেটুকু টাকা শুধু প্রয়োজনে লাগে সেটুকুই আমি ব্যবহার করি। এরকম নয় যে টাকার উপর আমি শুই, টাকার উপরে আমি বসি বর্তমানে। যাই হোক, আমি এরকমই ডাউন টু আর্থই থাকতে চাই। এরকম কিন্তু একটা জুনুন বলে না, একটা ভালোবাসা আগ্রহ, সেটা আমার মধ্যে ছিল। আর স্কুলের শিক্ষকরাই আমাদেরকে গাইডেন্স দিয়েছেন। এরকম না যে আমি নিজের মন থেকে যা তা করেছি, যে একটু ফানি লাগছে বলে বলছি আর কি। এরকম নয় যে 3 দিন আগে খুলেই আমাকে চিনে গেল, বুঝে গেল, সব কিছু আমাকে হেড করা শুরু করে দিল। হবে কেউ যে কিনা নতুন একটা আইডি খুলে মনের ইচ্ছে মতো আর কি বলছে, তাতে যদি ওর আত্মার শান্তি হয় তো হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, তাই না? ভালো থাক সবাই, ফেক আইডি দিয়ে যত খুশি আমাকে গালি যার যার দিতে ইচ্ছে হচ্ছে দিক, কোনো ব্যাপার না, ইটস ওকে। জীবনে আসলে ছোটোবেলা থেকে নিয়ে এত দিন অবধি যতগুলো কষ্ট দুঃখ পেয়েছি, তার কাছে এগুলো আমার কিছুই না, একদমই কিচ্ছু না। তো এত এত কষ্ট পেয়ে গেছি যে এখন আর কোনো কষ্টই আমাকে ছুঁতে পারে না বন্ধুরা। যাই হোক, চলো তোমাদের যেটা দেখানোর ছিল, এই দেখো আমাদের ঘরের কাজ পুট্টি করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কোথাও হয়তো একটু বাকি থাকতেও পারে থাকলে, কিন্তু যতটা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটাই কিন্তু পুট্টি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এত যে সুন্দর লাগছে বাড়িটা দেখতে, ঘরটা দেখতে, তোমরাই বলো কীরকম লাগছে। ভালো লাগছে তো? তোমাদের যদি ভালো লাগছে তো ঠিক আছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? আবার দেখা হবে দারুণ একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাই।